পুঁজিবাজার থেকে হাজার হাজার কোটি টাকা উধাও হয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে, এমন কথা বাজারে ঘুরছে। আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব নিয়ে বেশ আলোচনা সমালোচনা হয়। এসব কি শুধু গুজব নাকি আসলে উধাও হয়েছে? হলে কিভাবে হলো? কারা করলো? যে উধাও শব্দটাই এটা মানে অপব্যাখ্যা দেয়। উধাও কখনো হয় না। যেটা হয় যে দাম কমে গেছে বলে সবকিছুর সামষ্টিক মূল্যটা কমে গিয়েছে, আবার যখন দাম বেড়ে যাবে, যেহেতু শেয়ার বাজার আছে, আবার দেখা যাচ্ছে এটা আবার বাড়বে। ঠিক আছে, কিন্তু অনেক সময় মনে হয় কি যে লেভেল লেখে মনে হয় কি যে কেউ নিয়ে চলে গেছে, এরকম। যত এই যে 413টা কোম্পানি আছে, সেই কোম্পানির যা শেয়ার সেই শেয়ার আছে, কোম্পানি তাদের অপারেশনে আছে। শুধুমাত্র যারা শেয়ারগুলো হোল্ড করছে তাদের যে ভ্যালুয়েশন, আমি 10টা শেয়ার কিনেছিলাম, সেই 10টা শেয়ার আমি কিনেছিলাম হয়তো এটা ভ্যালু 100 ছিল, এখন হয়তো এটা 90 নেমে আসছে। সবার কাছে যে শেয়ার ধরা আছে সেগুলোর ভ্যালুয়েশন কমে যাচ্ছে, মানে তা উধাও হয়ে যাচ্ছে না। খুবই আসলে জেনারেল সিচুয়েশনের কথা বললেন। কিভাবে উধাও হয় সেটা তো কম বেশি আসলে যারা দেখছেন দর্শকরা বলছেন যে কেউ ম্যানিপুলেট করে দামটা বাড়ায়, আবার ম্যানিপুলেট করে দামটা কমায়, এবং যেভাবে লেখা হয় উধাও হয়ে গেছে। যেভাবে লেখা যেভাবে লেখা হয় আজকের পত্রিকার রিপোর্ট, এই শুধু এপ্রিল মাসে 20,000 কোটি টাকা উধাও। শব্দটা উধাও। আচ্ছা, আমি যাচ্ছে তো বিনিয়োগকারীদের পকেট থেকে। আপনি যদি শেয়ার ধরে থাকেন, আবার যখন দাম বেড়ে যাবে আপনার শেয়ার কবে দাম বেড়ে গ্যারান্টি দেন 80,000 কোটি টাকা কবে বাড়বে? বিনিয়োগ তো আচ্ছা আমি বলি, আপনি তো বলছেন তো, আমি এজ এন ইকোনমিস্ট যেটা বলি, উধাও বলে এখন শব্দটা মিস ইউজ হয় এখানে। পুঁজিবাজার থেকে কোনো উধাও হয় না। এভাবে দাম কমে গিয়েছে, আবার যখন ইন্ডেক্স বাড়বে দাম বেড়ে যাবে। এই যে হয় না যে একদিনে $1 বিলিয়ন দিয়েছে, 100 বিলিয়ন ডলার, সেই কথাটাই বলছি। 80,000 কোটি টাকা কবে উধাও হয়? আমি যা বলি না, আপনি বলছেন, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে ব্যাপারটা, আমি ফারুক আহমেদ সিদ্দিকী মহোদয় যেটা বলেছেন, অনেক যথার্থ কয়েকটা কথা বলেছেন, যে ভালো শেয়ার আনতে হবে। আমরা জোর দিচ্ছি এটা, এবং সংস্কারের জন্য বসে থাকার ব্যাপার না। ইনসেন্টিভ দিবে মানে কি? শুধুমাত্র ট্যাক্স ব্রেকের ব্যাপার না। ট্যাক্স ব্রেক ছাড়াও দেখা গেছে কি, এই যে আমার দীর্ঘমেয়াদে যে টাকাটা আমি ব্যাংক থেকে পাচ্ছি, ব্যাংক যদি বলে যে 30 কোটি বা 50 কোটির উপরে যদি ইনভেস্টমেন্টের ব্যাপার হয়, তাহলে লং টার্মে যেতে হবে। কিন্তু আমার কথা হলো যে আমি যখন বিনিয়োগকারীকে লং টার্মের দিকে, শেয়ার মার্কেটের দিকে আমি দাবিত করবো, তাহলে শেয়ার মার্কেটের স্টেবিলিটি তো আমার থাকতে হবে। থাকলে না দেখা গেছে যারা কিনা অর্থ মন্ত্রণালয় থেকে একটা পলিসি নিতে পারে যে আমি কি করব, আমি দীর্ঘমেয়াদীটা আমি কি করবো, ক্যাপিটাল মার্কেট দিয়ে করবো। এখন কোনটা আগে, মুরগি আগে না ডিম আগে? আমি যদি খানিকটা ফিক্স না করতে পারি মার্কেটটাকে, তাহলে কীভাবে আমি ওই রকম একটা পলিসি নিয়ে আসবো? আরও অনেকগুলো পলিসি আছে, শুধুমাত্র দেখা গেছে কি আমার ওই ট্যাক্স ব্রেক গ্যাপের ব্যাপারটা না, এর বাইরে আর অনেকগুলো পলিসি আছে। একটা ব্যাপার যেটা ফারুক আহমেদ সিদ্দিকীর মধ্যে বলেছেন, সেটা হলো গ্রিনফিল্ড যদি হয়, যে একেবারে ট্র্যাক রেকর্ড আছে এরকম ছাড়া হঠাৎ করে একটা ভালো আইডিয়া, ভালো একটা কোম্পানি নিয়ে আসছে, তারপরে তারা সেল করে দিয়ে বের হয়ে যাবে। আমাদের এখানে কি এই পথটাই বন্ধ? আমাদের ট্র্যাক রেকর্ড থাকতে হবে, থাকলেই। তা আমার কথা হলো যে প্রাইসিংয়ের যাই আছে না আছে, কিন্তু আমরা তো জানি যে সে লিভার ব্রাদার্স কিংবা বিকাশ যারা এখানে ভালো করছে, ওদেরকে কাছে গেলে যে তারা বলবে যে এই কারণে, এবং কমপ্লেক্সিটির ব্যাপার আছে। আজকে যে প্রশ্নটা আসছে 8 মাস হয়ে গিয়েছে, আপনি দেখেন আমাদের এক অ্যাপ্লিকেশনের পরে একটা আইপিও আসতে যে প্রসিডিওর, সেটা বছরের পর বছর লেগে যায়। সেটা আমরা এখন বলছি যে 6 মান্থসে নিয়ে আসতে হবে। কী সংস্কার করা দরকার সেটা করতে হবে। কারণ আমি যখন এলিগেশনটা দিচ্ছি যে 8 মাস হয়ে গেছে আনতে পারছে না, কিন্তু এই কমিশন আসার পরে যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে আমার প্রথাগত যে আমার সিস্টেম, তাতে করে 1 বছরের আগে কোনো কিছু আসে না, আরও বেশি সময় লাগে। আমরা বলছি এটা পাকিস্তানেরা কোথায় আপনারা দেখেছি এটা 30 দিনে করেছে, শ্রীলঙ্কাতে এটা 45 দিনে করেছে। আমরা বলছি এগুলো কমে অ্যাটলিস্ট 6 মান্থসে, অ্যাটবেস্ট 6 মান্থসে নিয়ে আসতে হবে। ঠিক আছে। এরপরে আর যে ব্যাপারটা আসছে, যে কথা বলেন যে বড়রা ফ্রিজ হয়ে গিয়েছে, আমি মনে করি যে বিসেকের দিক থেকে যেটা আমার কাছে মনে হয়, যেটা ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব বলেছেন, একটু সফট হওয়ার ব্যাপার, যেটা আমার কাছে মনে হয় একটু অ্যাগ্রেসিভলি, যে এই যে তদন্তের যে ব্যাপারটা আসছে, একটু বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাওয়াতে তদন্ত করতে হবে, শাস্তি দিতে হবে, যেটা আমাদের বাংলাদেশে নাই বলে আছে, কনফিডেন্স এই জায়গায় দাঁড়িয়েছে। বাট আমাকে কী করতে, একটু গ্রেজুয়ালি করতে হবে। পাশাপাশি একদিকে আমি স্টিক দিব, আরেকদিকে আমার ক্যারট লাগবে। ক্যারট মানে কি, আমার ভালো শেয়ার আনতে হবে, এবং বিভিন্ন উইন্ডো দিয়ে আমার কী করতে হবে, আমার ফান্ড ফ্লো বাড়াইতে হবে। তো সেই জায়গাগুলো দেখা গেছে কি, একটা ব্যাপার যেটাতে এক্সপিরিয়েন্স, যেটা ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব বলেন, আমি এগ্রি করি, যে আমি যদি দেখি যে একজন যে কিনা এটার সাথে আগে থেকে অপারেট করেছেন, আর এই বর্তমান যে চেয়ারম্যানের কথা আসছে, উনি আপনার ব্যাংকের রেগুলেটরি ছিলেন, ব্যাংকের রেগুলেটর হিসেবে উনি যদি আসছেন খানিকটা সময় লাগবে। কিন্তু আমরা যদি এটাকে ব্যক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাই, যে এই ব্যক্তি, আমি যদি ব্যক্তি দিয়ে ব্যাখ্যা করতে চাই, কারণে না স্যার, একটু মাঝখানে বলি, আপনি যে অ্যাগ্রেসিভনেসের কথা বললেন, যেটা আসলে এখন দরকার ছিল না, একটু স্লো যাওয়া দরকার ছিল, সেটা কি আপনি মনে করেন নাকি যে নেতৃত্বের দুর্বলতার কারণে, নাকি ইচ্ছা করে নেতৃত্বের দুর্বলতা রাখা হয়েছে? ওটা একটা অ্যাসেসমেন্টের ব্যাপার, যে ইচ্ছা করে নেতৃত্বের দুর্বলতা প্রথমে হচ্ছে যে ইনভেস্টিগেশনটা আমার করতে হবে, আমাকে তো ক্লিন করতে হবে। তাই ক্লিনটাকে আমি 6 মাসে করব, নাকি আমি
1 বছরে করব, আমি একটু ফেজ আউট করা, যেহেতু আমার একটা সেন্সিটিভ মার্কেট, যে বললো উনি বললেন যে 250টা লার্জ ইনভেস্টরের অ্যাকাউন্টকে ফ্রিজ করা হয়েছে। আমি তো মনে করি না যে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন কোনো কারণ ছাড়া একদম ফ্রিজ করবে। এবং ব্যাখ্যা যে ব্যাপারটা আমি একটু জানতে চাইবো ওখান থেকে, যেহেতু আমরা সংস্কারের কথা বলছি, যে কোনো ইনফরমেশন ওনারা দেওয়ার কথা না, দেওয়ার তো কথা না। তো সেখানে আমার যে কথাটা সেটা হলো যে আপনি এখানে অবশ্যই কারেকশন আপনার লাগবে, আপনার তদন্ত লাগবে, পানিশমেন্ট দিতে হবে, সেটা একটু গ্রেজের হতে পারতো। পাশাপাশি আমি যেটা মনে করি যে আপনার অন্যদিকে আপনার ভালো ভালো কোম্পানি আমার দিকে, আপনি 8 মাসে পারলেন না, যদি সবাই দেখতো যে এরকম 2-3টা ভালো কোম্পানি নিয়ে কথাবার্তা হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, সামনে আসতেছে, তাহলে কিছু আস্থা ফিরে আসতো। সেই জায়গাগুলোতে আমি মনে করি একটা গ্যাপ আছে। কিন্তু ব্যক্তি স্পেসিফিক ব্যাখ্যা না করে আমার কাছে মনে হয় ব্যক্তি কোন পলিসিগুলো রং করেছে, কোনগুলো রাইট করেছে, কোনগুলো ভালো করতে পারতো, সেই জায়গাটা হয়তো আলোচনা। সেটা বিনিয়োগকারীরা বলছেন, তারা আন্দোলন করছেন। এস এম ইকবাল হোসেন, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাজ স্টক মার্কেটের সূচক উঠানামা করানো না, সূচক কমলো কেন কিংবা সূচক বাড়লো কেন এ নিয়ে বিনিয়োগকারীদের রাস্তায় নেমে আন্দোলন করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। আমাদের এই ধরনের চর্চা বন্ধ করতে হবে। আনিসুজ্জামান চৌধুরী বলেছেন, পুঁজিবাজারে আমরা এই মুহূর্তে লোক বদল করে কোনো ধরনের অনিশ্চয়তা তৈরি করতে চাই না। সমস্যার সমাধান না করে শুধু লোক বদল করে পুঁজিবাজারের উন্নয়ন হবে না। এই কারণে আমরা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়ার পথে রয়েছি। তবে চাইলেও আমরা রাতারাতি কোনো সিদ্ধান্ত নিতে পারছি না, কারণ সব সিদ্ধান্তের একটা ভালো খারাপ দিক থাকে। এই জন্য আমরা সবকিছু যাচাই বাছাই করে কার্যকর সিদ্ধান্ত নিতে চাই। লোক বদলালে সমস্যার সমাধান হবে না তিনি বলছেন। মানে আপনারা কি সমস্যা চিহ্নিত করেছেন নাকি মনে করছেন ওই একটা লোকের মধ্যেই সকল সমস্যা? আমি ডক্টর আনিসুজ্জামান চৌধুরী স্যারকে মানে বিনয়ের সাথে বলতে চাই যে ওনাকে আমি পার্সোনালি মেসেজ দিয়েছি, স্যার আমরা এই বিনিয়োগকারী BCMI এর পক্ষ থেকে আপনার সঙ্গে এই সমস্যা সমাধানের ব্যাপারে একটু আলোচনা করতে চাই। অস্ট্রেলিয়াতে সিডনি থেকে তাকে আমার বলা হয়েছে যে তার সাথে দেখা করলে একটা সমস্যার সমাধান হতে পারে। উনি আমার মেসেজ যতই দেই সব করেন, সব দেখেন, সিন করেন, আমি দেখতেছি, কিন্তু ওনার PS বলতেছে যে এটা স্যার টাইমটা বের করতেছে না, দিতেছে না, উনি এটা নিয়ে ভাবতেছে না। এবং আমি আশায় ছিলাম যে ওনার মতো লোক, ওনার সততা নিয়ে কিন্তু আমার কোনো প্রশ্ন নাই, ওনার যোগ্যতা নিয়ে আমার কোনো প্রশ্ন নাই, কিন্তু একটা যোগ্য উচ্চশিক্ষিত লোক যদি মানে জিরো একটা কথা বলে যে সব কিছু শূন্য হয়ে যায়, তখন আমার মনে হয় 1 থেকে 100 পর্যন্ত গুনতে না পারার মতো যোগ্যতা নিয়ে কেউ কথা বললে হবে না। কারণ কি আমি বলছি যে স্যার আমার এখন মনে হচ্ছে যে উনি সবাই সালেউদ্দিন রাশেদ মাকসুদকে সাপোর্ট করে, এবং ওনার কাছে আশা করছিলাম যে উনি একটা ভালো পদক্ষেপ, উনি যেদিন মিটিং করেছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, ওই দিন ব্যাপক পতন হয়েছে দরের। আশ্চর্য, আমি মনে হচ্ছে এই যে আজকে বোধহয় ভালো হবে, কারণ একটা ভালো লোককে দিয়েছেন ডক্টর ইউনূস সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা, তার খুব বিশ্বস্ত লোক, যোগ্য লোক, সব কিছুই ঠিক আছে। কিন্তু উনি যে কাজটা করলেন যে উল্টা, এখন মনে হচ্ছে, আমার মনে হচ্ছে সরকার মানে রাশেদ মাকসুদ সে সরকারের উপরেও ক্ষমতা রাখে, হি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্ট, আমার এরকম বিশ্বাস এসে গেছে। কারণ এবং হয়তো এরকম প্রজ্ঞাপন জারি হলে আমি অবাক হব না যে রাশেদ মাকসুদকে মানে যে একটা স্মৃতিসৌধ তৈরি করে তার ওইখানে সবাই পুজো করতে হবে, তাকে কিন্তু মনে হচ্ছে একজন ব্যক্তির উপর আপনাদের ক্ষোভ, আসলে তার কোন কোন নিয়মের উপর ক্ষোভ সেটাও আপনি বলেছেন। আপনারা এতদিন মতিঝিলেই আন্দোলন করে এসেছেন, এখন আন্দোলন শাহবাগে নেওয়ার কথা আমি শুনতে পাচ্ছি, সেটা কেন? সেটা কারণ হলো যে আমরা 8 মাস যাবত, আমি আবার বলেছি, আমি সরকারি কর্মকর্তা ছিলাম, আমার ভিতরে এই আন্দোলন, জ্বালাও পোড়াও, ভাঙচুর, সন্ত্রাসী, দেশের ক্ষতি হোক এমন কোনো আক্রমণে আমি এই ধরনের আন্দোলনে আমি নেতৃত্ব দিব না। কিন্তু মানুষের তো রক্ত শেষ হয়ে গেছে শরীরে, এই অবস্থায় তো তাদের একটা বিকল্প পদ্ধতি নিতে হবে। বারবার আলটিমেটাম দিচ্ছি এবং 30 এপ্রিল পর্যন্ত বলেছিলাম যে 30 এপ্রিলের মধ্যে তাকে অপসারণ করা হোক। কারণ একটাই, কেন এত তাকে লোক সাপোর্ট করতেছে? আমি 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 একটা ভিতরের কথাই বলছি, আমার কথা বলতে কোনো ভয় নেই, কারণ আমি একজন তালিকা বহির্ভূত সমন্বয়কের বাবা। সে ইটালিতে ইউরোপীয় ইউনিয়ন থেকে সে সমন্বয়কের দায়িত্ব পালন করছে, তার ভিডিও দিয়েছি আপনাদের এখানে, দেখেন সে কি স্পিচ দিয়েছে। তো আমার সমন্বয়কের বাবা রাস্তায় হাঁটে 30 লাখ বিনিয়োগকারী নিয়ে, তাদের ফ্যামিলিতে 5 জন করে ধরলে 1.5 কোটি লোক, তার সাথে সংশ্লিষ্ট আরও 2 কোটি লোক, এরা ভোটার, এরা দেশের রাজনৈতিক অবস্থানে যে কোনো জন্য রুখে দাঁড়ায়, তারা লজ্জা যে কোনো কারণে তারা কিন্তু সমবেত হয় না, বেশি রেসপন্স করে না, কারণ তারা শেষ হয়ে গেছে, অনেক কারণ আছে কেন ইত্যাদি। কিন্তু তার মানে এই না যে তারা নামবে না। আমরা সর্বোচ্চ শক্তি, মানে আমরা ধৈর্য ধরেছি, আমরা সর্বশক্তি দিয়ে আমরা দুর্বার আন্দোলন করব। মতিঝিল থেকে শাহবাগে যাব।